সরকারি নিষেধাজ্ঞার পরও হাজারীবাগ ট্যানারিতে ঢুকছে কাঁচা চামড়া। কিছু ঠেলা গাড়িতে হয়তো রাত্রে কোনোভাবে ঢুকছে, এগুলো আমরা এখন এগুলো থানাতে নেওয়া হবে। এটা যদি বন্ধ হয়ে যায় আমরা কারিগররা কি খাবো? কোম্পানিতে 1 বছর পর্যন্ত এরা মনে করেন না ব্যবসা না করে এটা চলতে পারে। এটা হলো পুলিশের পয়সা কামানোর একটা ধান্দা করে দিচ্ছে। এখন জায়গায় জায়গায় ধরবো, টাকা দিব, মাল ঢুকাইব। সাভারে স্থানান্তরে প্রয়োজনীয় অর্থ ঋণ সুবিধা না পাওয়ার অভিযোগ মালিকদের, ভিত্তিহীন বলছেন ব্যাংকাররা। যেসব প্লটগুলি কাজ শুরু হয়েছে তাদের লোনগুলি রিশিডিউল করে তাদের এগুলো দেওয়া উচিত, কিন্তু সেখানেও ব্যাংকগুলি গড়িমসি করছে। ব্যাংকের কাছে আবেদন করেছে, ব্যাংক আবেদন প্রত্যাখ্যান করেছে, একটা সিঙ্গেল ইনস্ট্যান্স কিন্তু বাংলাদেশে নাই। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি সজল দাস এবং আমি মিজানুর রহমান খবির। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচনী সহিংসতায় ভোট দেওয়ার উৎসাহ হারাবে জনগণ, মত বিশেষজ্ঞদের। দায় নিতে হবে সরকার ও নির্বাচন কমিশনকেই, সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার তাগিদ। রিজার্ভ চুরির ঘটনায় এবার মুখ খুললেন শ্রীলঙ্কান ফাউন্ডেশন শালিকার প্রধান। জানালেন নিজের দুটি অ্যাকাউন্টই ঢোকে $2 কোটি। দেশের 3 বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং এর কাজ যৌথভাবে পরিচালনা করবে বাংলাদেশ বিমান। স্বার্থ রক্ষা ছাড়া সিদ্ধান্ত মানাবে না, হুঁশিয়ারি শ্রমিক নেতাদের। পদ্মা সেতু এলাকায় ভিটেমাটি হারানো মানুষগুলোর ঠিকানা এখন পুনর্বাসন কেন্দ্র। পর্যাপ্ত সুযোগ সুবিধা থাকলেও জমির মালিকানা না পাওয়ায় অনিশ্চয়তা। এবং কলকাতায় ফ্লাইওভার ধসের ঘটনায় মামলা, নিহতের সংখ্যা বেড়ে 25। নিখোঁজ স্বজনদের জন্য উৎকণ্ঠা, উদ্ধার কাজে সেনাবাহিনী। শিল্প মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা সত্ত্বেও আজও কিছু ট্যানারিতে কাঁচা চামড়া ঢুকেছে। তবে মন্ত্রণালয়ের নির্দেশনা কার্যকর করতে ট্যানারি এলাকাতে তেমন কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি। এদিকে শিল্প স্থানান্তরের কয়েক দফা আলটিমেটাম দিলেও এখনও পুরোপুরি প্রস্তুত হয়নি সাভারের হেমায়েতপুরে নতুন চামড়া শিল্পনগরী। বারবার সময় বেঁধে দেয়া গ্যাস বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের আলটিমেটাম, উকিল নোটিশ। সবশেষ 20 মার্চ ট্যানারির কাঁচামাল কাঁচা চামড়া প্রবেশে নিষেধাজ্ঞা দেয় শিল্প মন্ত্রণালয়। সে অনুযায়ী 11 দিন পর শুক্রবার থেকে নির্দেশনা কার্যকর হওয়ার কথা। তা সত্ত্বেও সকালেই হাজারীবাগে চামড়া ঢুকতে দেখা গেছে। চট্টগ্রাম থেকে ঢাকায় আসা চামড়াগুলো ট্যানারিতে ঢোকার মুখে পুলিশ বাধা দেয়, আবার ছেড়েও দেয়। এটা এখন আমরা এখানে ঠেকাইছেন, গেটের সামনে ঠেকানোর নিয়ম নাই। এটা ঠেকাইবেন যেখান থেকে ঢুকে, জিগে তোলা দিয়ে ঢুকে, জিগে তোলা আটকান। হাজারীবাগে ওখান থেকে ঢুকে, ওখানে যেখান থেকে ঢুকে এখানে আটকাইবেন। ট্যানারি এরিয়ার ভিতরে আটকানোর নিয়ম নাই। যেহেতু এই ট্যানারির মাল ওই ট্যানারি যাইবে, এই ট্যানারি ফালাইবো না, ওইটা আরেক ট্যানারি ফালাইবো, এই মিলেই হবে। সরকার দিয়েছে, ডিগ্লা দিয়েছে 1 তারিখের পর। এখানে তো সরকারের মনে করেন ড্রেন হয় নাই। সরকারের যে ড্রেন, পানি শোধনের কাজ, কারেন্ট বিল, গ্যাস বিল, এগুলো তো কিছু হয় না। আমরা তো এখানে গেছি, আর এটা যদি বন্ধ হয়ে যায় আমরা কারিগররা কি খাবো? পুলিশ জানিয়েছে কাঁচা চামড়া প্রবেশে নিষেধাজ্ঞা বাস্তবায়নে সুস্পষ্ট কোনো নির্দেশনা পাননি তারা। 4টে পয়েন্টে, যেখান থেকে এন্ট্রান্স পয়েন্ট, যেখান থেকে গাড়ি ঢোকার সম্ভাবনা আছে, সেখানে আমরা পর্যাপ্ত পরিমাণ ফোর্স অফিসার রাখা হয়েছে। প্রয়োজনে আমরা বাইরে থেকে ফোর্স আইনেও দেব এবং কোনো গাড়ি ঢুকতে পারবে না। এটি হলো মূল কথা। এদিকে সাভারের হেমায়েতপুরের শিল্পনগরীতে দেখা যায় 115টি শিল্প ইউনিটের মধ্যে মাত্র 8টি কারখানায় ওয়েট ব্লু ড্রাম স্থাপন হয়েছে। ফেব্রুয়ারিতে পরীক্ষামূলক সিইটিপির 2টি মডিউল চালু হলেও এখন কাজ বন্ধ। সিইটিপির সঙ্গে বর্জ্য অপসারণে কারখানাগুলোর সংযোগ করা হয়নি। কিছু কারখানা বিদ্যুৎ সংযোগ পেলেও গ্যাস পানির সংযোগ পায়নি কোনো কারখানাই। প্রস্তুত হয়নি অবকাঠামো। পানি তো আমরা পাবো না। এখন তো আমরা ওরা ঠিক আছে, আমরা চামড়া আনবো অথবা ডামে দিব, ঠিক আছে, কিন্তু পানি তো পাবো না। যত আর্লি পানির সংযোগ দেয় তত আর্লি আমরা কাজ করতে পারবো। সরকার বা বিসিক কর্তৃপক্ষ বোঝে, ওরা তো বারবার হেডলাইন দিতেছে। ওটা তো আমাদের দেখার বিষয় না। আমরা তো বসে থাকবো না। আমরা তো কোটি কোটি টাকা ইনভেস্ট করছি মেশিনে, আমরা বসেছি, মেশিনের ওয়ারেন্টি আছে। হ্যাঁ, আমরা যদি না চালাইতে পারি তাহলে আমাদের যে ইনভেস্ট করি আমার লাভ হলো। কাজে আমরা এখন ওনারা কবে দেবে না দেবে সেটা আমার দেখার বিষয় না। আমরা ওয়েটগুলো এখন চালু করব। সাভারের হেমায়েতপুরে প্রায় 200 একর জায়গার উপর ট্যানারি শিল্পনগরে স্থাপনের পরিকল্পনা করে সরকার। 2015তে স্থানান্তরের চূড়ান্ত সময়সীমা বেঁধে দিলেও নানা জটিলতায় এখনও তা সম্ভব হয়নি। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।
দর্শক, এই মুহূর্তে হাজারীবাগ ট্যানারি এলাকায় আছেন সহকর্মী জুবাইর ফয়সাল। অন্যদিকে সাভারের হেমায়েতপুরে শিল্পনগরীর প্রস্তুতির খবর জানাতে সেখানে আছেন সহকর্মী কামরুল হাসান সবুজ। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি জুবাইরের কাছে। জুবাইর, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, শুক্রবার দুপুরবেলা হাজারীবাগে এই এলাকাটি মোটামুটি এখন অনেকটাই শান্ত বলা যায় এবং হাজারীবাগে আমরা সকাল থেকেই লক্ষ্য করছি যে এখানে কাঁচা চামড়া প্রবেশ নিষিদ্ধের যে সরকারি সিদ্ধান্ত রয়েছে সেটি আসলে কতটুকু কি অবস্থা রয়েছে সেটি আমরা দেখার চেষ্টা করেছিলাম এবং সকাল থেকে আমরা আপনাদেরকে হালনাগাদ তথ্য জানানোর চেষ্টা করেছি। তো দর্শকদেরকে একটি বিষয় জানাতে চাই যে হাজারীবাগে যে কাঁচা চামড়া প্রবেশ বন্ধ করা হয়েছে সেক্ষেত্রে কয়েকটি প্রভাব আমরা এর মধ্যে লক্ষ্য করছি। তার প্রথম প্রভাবটি হলো কর্মচারীরা তারা দাবি করছেন যে এই কাঁচা চামড়া প্রবেশের নিষেধাজ্ঞা দেওয়ার পরে তাদের কিন্তু কর্মসংস্থানের ক্ষেত্রে একটি হুমকি পড়বে এবং যদি এখানে এক মাসও কারখানাগুলো বন্ধ থাকে, ওয়েট ব্লু সেকশনটা যদি বন্ধ থাকে এবং এখানে কাঁচা চামড়া প্রক্রিয়াজাতকরণ যে সিস্টেম পদ্ধতিগুলো রয়েছে সেগুলো যদি বন্ধ থাকে সেক্ষেত্রে তারা কিন্তু অনেকেই বেকার হয়ে পড়বেন, এরকম একটি কথা আমরা শুনতে পাচ্ছি। এক্ষেত্রে তারা দাবি করছেন যে সাভারের চামড়া শিল্পনগরী যদি চালু হতো বা সেখানে যদি কয়েকটি ট্যানারি কাজ শুরু করতো সেক্ষেত্রে এই ধরনের একটি সিদ্ধান্ত আরোপ করা হলে হয়তো সেটি ফলপ্রসূ হতো। এছাড়া আরেকটি বিষয় যেটি আমরা লক্ষ্য করেছি যে এখানে পুলিশ সকালবেলা একটি গাড়ি আটক করে, চামড়া ভর্তি গাড়ি, এবং সেটি আটক করার পরে ছেড়ে দেওয়া হয়। এই বিষয়ে আমরা হাজারীবাগ থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন মীর আলিমুজ্জামান, তার সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে এটি রাত 12টার আগে হাজারীবাগ এলাকায় প্রবেশ করেছে বলে তিনি দাবি করছেন এবং তার এসআই যিনি এটি আটক করেছিলেন একটু ভুল বোঝাবুঝির কারণে তিনি এটি আটক করেছিলেন। কিন্তু আমরা যখন কর্মচারীদের সঙ্গে কথা বলেছি তারা কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন যে চট্টগ্রাম থেকে ট্রাকে করে এই চামড়াগুলো রাত 3টার দিকে হাজারীবাগের আশেপাশে একটি এলাকায় আসে এবং সেখান থেকে ঠেলাগাড়িতে করে এখানে আসে। তো সবশেষ আমরা যেটি দেখতে পাচ্ছি সরকার একটি সিদ্ধান্ত আরোপ করেছে কিন্তু সেটি বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের যথেষ্ট যে কলাকৌশল নির্ধারণের ক্ষেত্রে ঘাটতি রয়েছে। তো দর্শক, এখন সাভারের নতুন যে চামড়া শিল্পনগরী তৈরি হচ্ছে বা এরই মধ্যে কাজ শুরু হয়েছে বা অনেকগুলো কারখানা সেখানে প্রস্তুত হতে যাচ্ছে। তো সেখানে আছেন আমাদের সহকর্মী কামরুল হাসান সবুজ। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কামরুল, দর্শক, আপনারা জুবাইর ফয়সালের কাছে শুনছিলেন হাজারীবাগের কাঁচা চামড়া প্রবেশের সর্বশেষ খবরাখবর। আমি দাঁড়িয়ে আছি সাভারের হেমায়েতপুরে যে পরিকল্পিত চামড়া শিল্প নগরী গড়ে তোলা হচ্ছে সেখানটাতে। তো এখানে আমি এখন দাঁড়িয়ে আছি যেখানে সিইটিপি স্থাপন করা হয়েছে, অর্থাৎ যে সিইটিপি অর্থাৎ কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের যে পার্থক্যটা হাজারীবাগ এবং সাভারের যে পরিকল্পিত নগরী তার যে একটা পার্থক্য করার জন্য যে এখানে পানি দূষণ মুক্ত করার জন্য যে সিইটিপি স্থাপন করা হয়েছে, তো এখানে দাঁড়িয়ে আছি। তো এখানে এসে আমরা কিন্তু একটা জিনিস দেখেছি, তাহলে যে গত মাসে অর্থাৎ গত ফেব্রুয়ারি মাসে যে পরীক্ষামূলকভাবে সিটিপির 4টি মডিউলের মধ্যে 2টি মডিউল যে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছিল সেই 2টিও কিন্তু এখন বন্ধ আছে এবং যে বাকি যে সিটিপির নির্মাণ কাজ সেই কাজ কিন্তু পুরোপুরি বন্ধ আছে এই মুহূর্তে এবং এই বন্ধ প্রায় মাসখানেক হলে। আমাদের সাথে দায়িত্বশীল ভাবে কথা অর্থাৎ ক্যামেরার সামনে কথা বলতে চাননি, কিন্তু ক্যামেরা আমাদের সাথে কথা বলেছেন মাসখানেক হলে কি কারণে বন্ধ আছে সেটা কিন্তু তারা জানে না। শুধুমাত্র বলেছেন যে এই কাজটা অনেকদিন হলে বন্ধ আছে, বড় ধরনের কোনো কারণ আছে, অবশ্যই আছে, সেই কারণে কিন্তু এখানে সিইটিপির নির্মাণ কাজ কিন্তু বন্ধ আছে। যে বাকি যে অবকাঠামো নির্মাণ কাজ সেই নির্মাণ কাজ কিন্তু বন্ধ আছে। তো নির্মাণ কাজ যেখানে বন্ধ আছে সেখানে সরকারের তরফ থেকে যে হাজারীবাগে কাঁচা চামড়া প্রবেশে নিষেধাজ্ঞা এবং এই সাভারে যে শিল্প নগরীতে কারখানা চালুর যে তোড়জোড়, সেই জায়গা থেকে কিন্তু কারখানা মালিকরা যারা তারা কিন্তু অনেকেই কিন্তু ডাম স্থাপন করেছে, অর্থাৎ ওয়েট ব্লু করার কাজের পর্যায়ে কিন্তু 8টি কারখানার মতো চলে এসেছে। আমরা আগে জেনেছিলাম যে 2টি সিইটিপির যে 2টি মডিউল পরীক্ষামূলকভাবে চালু আছে সেগুলোকে সরাসরি চালু করার জন্য কিন্তু প্রায় 28 থেকে 30টি কারখানা আর বর্জ্য লাগবে। তো সেখান থেকে কিন্তু 8টি কারখানার মতো এখন পর্যন্ত কিন্তু তারা ডাম স্থাপন করেছে, অর্থাৎ ওয়েট ব্লু কাজ শুরু করার পর্যায়ে কিন্তু চলে এসেছে। কিন্তু তাদের এই 8টির মধ্যে একটি কারখানায় কিন্তু বিদ্যুৎ সংযোগ পেয়েছে এবং বাকি যে সংযোগগুলো অর্থাৎ বিদ্যুতে গ্যাস সংযোগ এবং যে পানির যে সংযোগ সেই সংযোগ কিন্তু এখন পর্যন্ত পায়নি এবং কারখানাগুলোর সাথে যে সিইটিপির যে একটা ড্রেন সংযোগ সেই সংযোগও পায়নি। অর্থাৎ এই অবস্থায় যদি তারা কারখানা চালুও করে অর্থাৎ ডাম্পিং যদি শুরুও করে সেই ক্ষেত্রে কিন্তু পরিবেশ দূষণ ঠেকানো কোনোভাবেই সম্ভব না। তো এই ছিল এখন পর্যন্ত সাভারের হেমায়েতপুরে পরিকল্পিত চামড়া শিল্প নগরীতে চামড়া কারখানাগুলো শুরু হওয়ার যে প্রক্রিয়া কার্যক্রম তার সর্বশেষ খবর।
দর্শক, ট্যানারি শিল্প স্থানান্তরের বিষয়ে হাজারীবাগের ট্যানারি এলাকা থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন জুবাইর ফয়সাল এবং সাভারের হেমায়েতপুর শিল্পনগরী এলাকা থেকে আমাদের সাথে জানাচ্ছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ। সব ট্যানারি সাভারে সরিয়ে নেওয়ার লক্ষ্যে গত 20 মার্চ শিল্প মন্ত্রণালয় এমন সিদ্ধান্ত নিলেও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ট্যানারি মালিকদের। তারা বলছেন, এ ধরনের বিধিনিষেধ আরোপের আগে আরও কিছুদিন সময় দেওয়া দরকার ছিল। ট্যানারি সরাতে প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে ব্যাংকগুলো থেকে এখনও ঋণ সুবিধার নিশ্চয়তা পাননি বলেও দাবি তাদের। তবে এ অভিযোগকে ভিত্তিহীন বলেছেন ব্যাংকাররা। জুবাইর ফয়সালের রিপোর্ট। পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব বিবেচনায় হাজারীবাগ থেকে ট্যানারি কারখানাগুলো সরিয়ে নিতে চেষ্টা চলছে বহু বছর ধরেই। এমনকি চলতি বছরের শুরু থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি, মালিকপক্ষকে আইনি নোটিশ পাঠানো, গ্যাস বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার হুমকি সহ বেশ কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। ট্যানারি সরাতে এবার সরকারের নতুন সিদ্ধান্ত, 1 এপ্রিল থেকে কোনো ধরনের কাঁচা চামড়া ঢুকবে না হাজারীবাগে। তবে ট্যানারি মালিকরা বলছেন, চলমান প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলে হুমকিতে পড়বে চামড়া ব্যবসা। এমনকি আশঙ্কা রয়েছে বিপুল পরিমাণ চামড়া নষ্ট হওয়ারও। পর্যায়ক্রমে সব ট্যানারি সরিয়ে নিতে আরও সময় প্রয়োজন উল্লেখ করে তারা বলছেন, ঋণ প্রদানে ব্যাংকগুলোর গড়িমসিতেও ক্ষতিগ্রস্ত হচ্ছে চামড়া শিল্প। এটা হলো পুলিশের পয়সা কামানোর একটা ধান্দা করে দিচ্ছে। এখন জায়গায় জায়গায় ধরবো, টাকা দিব, মাল ঢুকাইব। যাদের বড় বড় ট্যানারি যারা আছে তারা আগে যাক, ওই জায়গাটাকে একটু আবাদ করুক, তারপরে আস্তে আস্তে যারা আছে তারাও চলে যাবে। যেসব প্লটগুলি কাজ শুরু হয়েছে তাদের লোনগুলি রিশিডিউল করে তাদের এগুলো দেওয়া উচিত, কিন্তু সেখানেও ব্যাংকগুলি গড়িমসি করছে। শিল্পের খাতিরে, আমাদের লোকজনের এমপ্লয়মেন্ট জেনারেশনের খাতিরে, রপ্তানির খাতিরে এগুলো ব্যাংকের করা উচিত। যদিও মালিকপক্ষের এমন অভিযোগকে ভিত্তিহীন বলছেন ব্যাংকাররা। এমনকি নির্ধারিত সময়ের পরে আবেদন করলেও কোনো ব্যবসায়ীকেই ঋণ না দিয়ে ফেরত দেওয়া হয়নি বলেও দাবি তাদের। একটা অভিযোগও সত্য না, কারণ ঋণের জন্য তারা আবেদনই করছে গ্রাহকরা অনেক দেরিতে। তাদের ইচ্ছা ছিল যে যেমন আছি তেমন থাকি, হাজারীবাগই থাকি। সুতরাং ব্যাংকের কাছে আবেদন করেছে, ব্যাংক আবেদন প্রত্যাখ্যান করেছে, একটা সিঙ্গেল ইনস্ট্যান্স কিন্তু বাংলাদেশে নাই। সরকার বলছে, এর মধ্যেই বেশ কয়েকটি ট্যানারি মালিককে ক্ষতিপূরণের 40% অর্থ পরিশোধ করা হয়েছে। এরপরও কেউ ট্যানারি স্থানান্তরে ব্যর্থ হলে এপ্রিল থেকেই প্লটের মালিকানা বাতিলের সিদ্ধান্ত বহাল রয়েছে। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। দ্বিতীয় ধাপে দেশের 47 জেলার 639টি ইউনিয়ন পরিষদের 615টির ফলাফলে বিপুল ব্যবধানে এগিয়ে আছে আওয়ামী লীগ। 435টিতে আওয়ামী লীগ, বিএনপি 64টি, জাতীয় পার্টি 3টি, 2টিতে জাসদ, 111টিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। দেশে এবারই প্রথম 6 ধাপে স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তরের এই নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে। দ্বিতীয় ধাপে 684টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও সীমানা জটিলতা সহ নানা কারণে 45টি ইউপির নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। ভোট কেন্দ্রে সহিংসতার ঘটনা ঘটতে থাকলে আগামীতে জনগণ ভোট দেওয়ার উৎসাহ হারিয়ে ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয় প্রতীকে হওয়ায় সহিংসতার দায় সরকার ও নির্বাচন কমিশন উভয়কে নিতে হবে। দেশে গণতন্ত্র বজায় রাখতে যে কোনো মূল্যে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার তাগিদ দেন তারা। ফখরুল শাহিনের রিপোর্ট। ভোট কেন্দ্র দখল, জাল ভোট দেয়াকে কেন্দ্র করে গুলি, বোমা বিস্ফোরণ ও সংঘর্ষে হতাহতের ঘটনার মধ্য দিয়ে বৃহস্পতিবার শেষ হয়েছে দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন। বিশেষজ্ঞরা বলছেন, একের পর এক সহিংস ঘটনা নির্বাচনী পরিবেশকে নষ্ট করে দিয়েছে এবং জনপ্রতিনিধিরা আস্থা হারাচ্ছেন। জনগণ জীবন দেওয়ার জন্য নির্বাচনে অংশগ্রহণ করি না। আমরা জনগণ চাই আমার প্রতিনিধি আমার জন্য কিছু করবে, আমাকে একটা সুন্দর জীবন দিবে, আমাকে একটা স্বস্তির জীবন দিবে। কিন্তু এই নির্বাচন প্রক্রিয়ায় যখনই নিহতের সংখ্যা গুনতে হয়, আহতের সংখ্যা গুনতে হয়, তখন কিন্তু আমার জন্য স্বস্তির জায়গা তৈরি হয় না। নির্বাচন কমিশন কেন এই ধরনের সহিংসতা বন্ধ করতে পারছে না, প্রশ্ন তোলেন এই সাবেক নির্বাচন কমিশনার। প্রিসাইডিং অফিসার সেই শক্তি কেন পাচ্ছে না যে সে নিজে বন্ধ করতে পারে নির্বাচন তৎক্ষণাৎ? যেখানে ব্যালট পেপার ছিনতাই হয়ে গেছে সেখানে প্রিসাইডিং অফিসার ইজ ক্যাপেবল না। মনে হলো যেন যে কোন অথরিটি ওয়ার্ক করতেছে কিনা আল্লাহ জানে। পরবর্তী নির্বাচনগুলো শান্তিপূর্ণ করতে সহিংসতাকারীদের বিরুদ্ধে দ্রুত কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান বিশেষজ্ঞরা। আজকের পরিস্থিতিটাকে আমরা ভালোভাবে যদি মূল্যায়ন করি এবং কারণগুলো যদি আমরা এখানে নির্ধারণ করতে পারি এবং সেই কারণগুলো আগামী দিনে ঘটবে না সেই নিশ্চয়তা দিতে পারি। কারণ আজকে দ্বিতীয় ধাপের নির্বাচন শেষ হয়ে গেল মানেই কিন্তু নির্বাচন শেষ হয়ে গেল না। নির্বাচন কমিশনকে বলিষ্ঠ ভূমিকা নিতে হবে। আমরা কেবল বক্তৃতা দেব, স্টেটমেন্ট দেব,
দিয়ে বলবো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে যে তোমরা যদি না আটকাও এবং কোথাও অঘটন ঘটে তাহলে তোমাদেরকে আমরা ছাড়বো না। ওখানে যদি নির্বাচন অনিয়মের ভিতর দিয়ে নির্বাচন হয়েই যায় তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে ধরে শেষে ধরে কি হবে? 22 মার্চ প্রথম ধাপের ইউপি নির্বাচনে সহিংসতায় নিহত হন 11 জন। ফখরুল শাহীন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের ইউনিয়ন পরিষদ নির্বাচনের সহিংসতার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শো বানিকাট। সকালে সাভারে বিচারিক কাজের যথাযথ মূল্যায়ন এবং সাফল্য নির্ধারণ ও নিরূপণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে গণতন্ত্রের চর্চা হওয়া প্রয়োজন। নির্বাচনের সহিংসতায় যে ও যারা মারা গেছেন তাদের পরিবারের প্রতি সহমর্মিতা জানাচ্ছি আমরা। গণতন্ত্রের সঠিক চর্চা করার জন্য মানুষের ভোটাধিকার প্রয়োগ ও সহিংসতা বন্ধ করতে সরকার, আইন প্রয়োগকারী সংস্থা সহ সাধারণ মানুষকে একসাথে কাজ করতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুবুর রহমান বলেছেন, রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীন দেশে রক্তক্ষয়ী নির্বাচন কিছুতেই সুফল বয়ে আনবে না। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে কমিশন ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন মাহবুব। আজকে ইলেকশন কমিশন এখানে লেভেল প্লেইং ফিল্ড তারা কখনো করে দেয়নি। তার একজনের জন্য প্লেইং ফিল্ড করে দিয়েছে, আরেকজনকে তারা আগে মুখ বন্ধ করেছে, হাত বন্ধ করেছে, এখন তাদের গলা কাটছে। তো প্রয়োজন হলে আমি মনে করি আমাদের জনগণ থেকে সোচ্চার হওয়া উচিত যে এই রক্তক্ষয়ী যুদ্ধ করেছি আমরা, স্বাধীনতা এনেছি, কিন্তু রক্তক্ষয়ী নির্বাচন আমরা দেখতে চাই না। এই নির্বাচন বন্ধ করুন, দেশে শান্তি আনুন এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করুন। এরকম হুমকি ধামকি হত্যা রক্তপাতের মধ্য দিয়ে নির্বাচন কখনো মঙ্গলজনক হতে পারে না। বাংলাদেশ ব্যাংক রিজার্ভের অর্থ শ্রীলঙ্কায় পাচারের ঘটনায় সে দেশের হ্যাগোদা গোমেজ শালিকা পেরেরা নামের এক ব্যবসায়ীর জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। গেল 2 মাসে তার দুটি অ্যাকাউন্টে দেশের বাইরে থেকে $2 কোটি আসে বলেও স্বীকার করেছেন তিনি। তবে শ্রীলঙ্কার বাইরে থেকে অ্যাকাউন্টে অর্থ আসবে তা আগে থেকে জানা থাকলেও এই অর্থ বাংলাদেশের রিজার্ভের কিনা সেটি তার জানা ছিল না বলে জানিয়েছেন শালিকা পেরেরা। কলম্বোতে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন তিনি। তবে শ্রীলঙ্কায় একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ও আরও একটি প্রকল্পে আর্থিক অনুদান হিসেবে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকার কাছ থেকে আর্থিক অনুদান পাওয়ার কথা ছিল বলেও তিনি জানিয়েছেন। কিন্তু এই বিষয়ে সরাসরি জাইকার সাথে পেরেরার কোনো যোগাযোগ ছিল না। জাইকার সাথে এই চুক্তির বিষয়ে অন্য এক ব্যক্তি তাকে সহায়তা করেছেন বলে দাবি করেছেন পেরেরা। এদিকে শালিকা ফাউন্ডেশনের সাথে কোনো ধরনের চুক্তি বা অনুদান দেওয়ার কথা অস্বীকার করেছে জাইকা। গেল 4 ফেব্রুয়ারি নিউ ইয়র্ক রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশের রিজার্ভের $2 কোটি প্যান এশিয়ার ব্যাংকের মাধ্যমে পেরেরার অ্যাকাউন্টে পাচার হয়। এরপর বাংলাদেশ ব্যাংকের অনুরোধে এই অর্থ বাংলাদেশকে ফেরত দেয় শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক। এ ঘটনায় শালিকা ফাউন্ডেশনের 6 জনের ওপর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করে দেশটির আদালত। দুপুরের সময় আরো থাকছে। এক যুগেও জেএমবি সদস্যদের বিচার না হওয়ায় ক্ষুব্ধ রাজশাহীর বাগমারায় নির্যাতনের শিকার অনেকে ভয়ভীতি দেখিয়ে মামলা তুলে নিতে হুমকি দেওয়ার অভিযোগ। রাষ্ট্রের অন্যতম স্তম্ভ বিচার ব্যবস্থার সাথে সংঘাতে জড়িয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয় বলে মনে করেন আওয়ামী লীগ নেতারা। এটা নিয়ে বিতর্ক করা উচিত নয় বলেও মত তাদের। সকালে ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন কমিটির দ্বিবার্ষিক সম্মেলনে সংখ্যালঘুদের অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবার আহ্বান জানান এই নেতারা। মাফ করে দেন। আরে তুমি প্রধান বিচারপতি, তোমার মাফ চাইতে মাফ করে দিবা। তুমি আবার এটা টানাটানি করতেছো কেন? কয়না দেখাই দিবে। বিচার ব্যবস্থা আমাদের সমগ্র রাষ্ট্রকে, সমগ্র সমাজকে ধারণ করে আছে। তাকে অস্বীকার করে একটির সঙ্গে আরেকটিকে সংঘাতে ব্যাপৃত করে রাষ্ট্র পরিচালনা হয় না। এটা নিয়ে বিতর্ক করার জায়গা নয়। আমি তো মনে করি যে শুধু ধর্মীয় সংখ্যালঘুর অস্তিত্ব না, আমি মনে করি এটা সমগ্র জাতির এবং আমার নিজের অস্তিত্ব। আমরা সবাই মিলে ধর্মীয়, বর্ণীয়, ভাষা, জাতিভেদ
সকল সংখ্যালঘুর অস্তিত্ব রক্ষায় আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াই। অবশেষে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের 3 আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং এর কাজ অংশীদারিত্বের ভিত্তিতে যৌথভাবে পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিমান। এজন্য যোগ্য প্রতিষ্ঠান নিয়োগে ইতোমধ্যে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে এই সংস্থাটি। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জানিয়েছেন, গ্রাউন্ড হ্যান্ডলিং এর জন্য নির্বাচিত প্রতিষ্ঠানের সাথে চুক্তির মাধ্যমে আলাদা প্রতিষ্ঠান গঠন করা হবে। তবে বিমানের সিভিল নেতারা জানান, শ্রমিকদের স্বার্থ রক্ষা না হলে তারা এই সিদ্ধান্ত মানবেন না। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউরি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের লাগেজ বিমানে ওঠানো, নামানো, বোর্ডিং পাস ইস্যু, কার্গো হ্যান্ডলিং সহ পুরো গ্রাউন্ড হ্যান্ডলিং এর কাজ 45 বছর ধরে এককভাবে করছে রাষ্ট্রীয় সংস্থা বাংলাদেশ বিমান। কিন্তু এক্ষেত্রে বিমানের অব্যবস্থাপনা, অদক্ষতা এবং নানা অনিয়মের অভিযোগে ব্যবহারকারীরা দীর্ঘদিন ধরে গ্রাউন্ড হ্যান্ডলিং এর দায়িত্ব বেসরকারি খাতে দেওয়ার দাবি করছিল। সম্প্রতি শাহজালালের নিরাপত্তা নিয়ে পশ্চিমা দেশগুলো প্রশ্ন তোলা এবং নিরাপত্তা ঘাটতি দেখিয়ে যুক্তরাজ্য বাংলাদেশ থেকে সরাসরি কার্গো বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে। এসব প্রেক্ষাপটে এবার গ্রাউন্ড হ্যান্ডলিং যৌথভাবে পরিচালনার এই সিদ্ধান্ত। 45 বছর ধরে বিমান এটা পরিচালনা করছিল, এখন আমরা মনে করছি যে টাইম যে এটাকে উড়ে দেওয়া। বিমান থেকে আরপি ফ্লোট করা হয়েছে, আগামী 18 এপ্রিল এটা সাবমিশন ডেট। এরপরে গিয়ে ক্যাবিনেট মিটিং হবে, তারপরে বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু হবে। জয়েন্ট ভেঞ্চার হলে তো একটা কোম্পানি হিসেবেই গঠন করতে হবে। কোম্পানিগুলো এই ব্যাপারে অভিজ্ঞ, তাদেরকে দেওয়া হবে। তবে বিমানের সিবিএ নেতাদের দাবি, অপ্রতুল জনবল ও দীর্ঘদিন প্রয়োজনীয় যন্ত্রপাতি না কেনায় গ্রাউন্ড হ্যান্ডলিং এর সেবার মান কমেছে। এক্ষেত্রে যৌথ পরিচালনায় শ্রমিকদের স্বার্থ রক্ষা না হলে তারা সেটি মানবেন না। আমার ইকুইপমেন্ট নাই, জনবল নাই, কোনো কিছুই নাই। আপনি আমাদের ম্যান পাওয়ার দেন, আমার ইকুইপমেন্ট নেন, তারপরে আপনি আমাদের সাথে কথা বলেন, অন টেস্ট করেন, যে 6 মাস করেন, 7 মাস করেন বা 1 বছর দেখেন আমাদের সাথে। আমরা যদি মনে করি যে বিমান এটা লাভজনক হবে, তাহলে অবশ্যই আমরা জয়েন্ট ভেঞ্চার হোক, এটা আমরাও চাই এবং আমার শ্রমিকের স্বার্থ যদি রক্ষা হয়। এর আগে 2013 সালে বিমানের তৎকালীন এমডি গ্রাউন্ড হ্যান্ডলিং যৌথভাবে পরিচালনার জন্য দরপত্র আহ্বান করলেও সিবিএর আন্দোলনে তা ভেস্তে যায়। তবে এবার সিদ্ধান্ত বাস্তবায়ন হবে জানিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বলছেন, এতে সবাই লাভবান হবে। সিবিএদের পূর্ণ স্বার্থ এখানে সংরক্ষিত হবে, তাদের কারো কোনো কর্মচ্যুতি ঘটবে না, অথবা তারা তাদের আয় থেকে কোনো বঞ্চিত হবেন না, বরঞ্চ সিবিএ এর দ্বারা লাভবান হবে। গ্রাউন্ড হ্যান্ডলিং থেকে বছরে প্রায় 500 কোটি টাকা আয় করে বাংলাদেশ বিমান। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। দর্শক, পদ্মা সেতু নিয়ে প্রতি মাসের 1 তারিখে সময় সংবাদে প্রচার হয় বিশেষ রিপোর্ট। তারই ধারাবাহিকতায় আজ থাকছে পদ্মা সেতু পুনর্বাসন প্রকল্প নিয়ে একটি রিপোর্ট। পাল্টে গেছে পদ্মা সেতু এলাকার ক্ষতিগ্রস্ত মানুষদের জীবন জীবিকা। প্রকল্প এলাকায় ভিটে মাটি হারানো মানুষগুলোর ঠিকানা এখন পুনর্বাসন কেন্দ্র। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে তাদেরকে। তবে পর্যাপ্ত সুযোগ সুবিধা পেলেও নিরাপত্তাহীনতা এবং দীর্ঘমেয়াদে জমির মালিকানা নিয়ে অনিশ্চয়তা রয়েছে তাদের মধ্যে। পদ্মা সেতু নিয়ে এহসান জুয়েলের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন 17তম পর্ব, আর ছবি তুলেছেন সাইফুল ইসলাম। পদ্মার মাওয়াঘাটের পাশেই কুমারভোগ পুনর্বাসন কেন্দ্র। যতটা ভেতরে প্রবেশ করা যায়, চোখে পড়ে নতুন এক পরিকল্পিত আবাসিক এলাকা। এই মানুষগুলোর কারো ভিটে জমি কিংবা ফসলি জমি গিয়েছে পদ্মা সেতু প্রকল্পে। পরিবর্তে তাদের পছন্দ মতো পুনর্বাসন কেন্দ্রে মিলেছে প্লট এবং নগদ অর্থ। সে টাকায় তাদের কেউ কেউ টিনের ঘর তুলেছেন, কেউ কেউ বানিয়েছেন বহুতল ভবন। সরকারি উদ্যোগে গড়ে তোলা হয়েছে মসজিদ, প্রাথমিক বিদ্যালয়, দেয়া হয়েছে পানি বিদ্যুতের সংযোগও। আগের সেই চেনা পরিবেশ, স্বজন ছেড়ে নতুন এলাকায় নতুন জীবনে অভ্যস্ত হতে শুরু করেছেন তারা। সরকারের কাছে আমরা খুবই সন্তুষ্ট, একটু নিরাপদ করে দিলে একটু সুন্দর হইতো। কদু গাছ, কোমর গাছ, মরিচ গাছ সব আলোডি করে খাইছি, এখন আমরা এখানে পারি না। আজেরা খায় আর খালি খায় আর ঘুরি। যারা কাজের আশা করে যায় কিন্তু এরা কাজ দেয় না, এখানকার লোকে নিতে চায় না। সবাই আমরা দেখা যায় ভালো, ভিতরে তো আর ভালো না, উপরে ভালো। কুমারভোগ এলাকায় শিশু কিশোরদের জন্য বানানো স্কুলটিতে রয়েছে সব ধরনের সুবিধা, তবে এখনো চালু হয়নি সেটা। এছাড়া এখানে আসা 3 বছর পর জমির দলিল দেওয়ার কথা থাকলেও সেটা এখনো পাননি তারা। 3 বছরের মধ্যে দলিলটা দেওয়ার কথা ছিল, আমরা দলিলটা পর্যন্ত পাইনি। কাগজটা না দেওয়া পর্যন্ত আমাকে শান্তি লাগতেছে না। আমাকে রেজিস্ট্রি করা হয়ে গেলে আমরা শান্তি। সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্প শেষ হয়ে গেলেও এখানকার মানুষদের কর্মসংস্থানের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হবে। আমরা কিন্তু ওদেরকে যতদিন প্রজেক্ট আছে, ইভেন্ট প্রজেক্টের পরেও আমরা পুনর্বাসন কাজ চালিয়ে যাব, তাদের লাইভলিহুড যেন ইমপ্রুভ হয়,
তারা মানুষ যেন গরিব না হয়ে যায়, তাদেরকে আমরা ট্রেনিং দিব, তাদেরকে দরকার আমরা লোন দিব। আমাদের কাজ ইভেন ব্রিজ শেষ হওয়ার পরে চলবে। পুরো পদ্মা সেতু প্রকল্পে এরকম 60টি কেন্দ্রে 2635টি পরিবারকে পুনর্বাসন করার কথা থাকলেও এখন পর্যন্ত করা হয়েছে 1600 পরিবারকে। ক্ষতিপূরণ বাবদ বাজেট ধরা হয়েছে প্রায় 250 কোটি টাকা। পদ্মা সেতুর ভবিষ্যৎ চিন্তা করে নিজেদের জমি ভিটে ত্যাগ করে এই মানুষগুলো চান তাদের নিজেদের ভবিষ্যৎ যাতে অনিশ্চয়তা না পড়ে। সরকার একটু আর্থিক সুবিধা আর নিরাপত্তার আশ্বাস পেলে তাদের চোখে মুখে হতাশার জায়গায় হয়তো ফুটে উঠবে স্বস্তি। ইহসান জুয়েল, সময় সংবাদ, কুমারভোগ পুনর্বাসন কেন্দ্র, মুন্সিগঞ্জ। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। সোহাগী জাহান তনুর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। সকালে রাজধানীর শান্তিনগর কাঁচাবাজারের সামনে এই সমাবেশ হয়। এ সময় সারা দেশে একের পর এক হত্যা, ধর্ষণ, নির্যাতন, নিপীড়নের বিচারের পাশাপাশি অবিলম্বে তনুর হত্যাকারীদের খুঁজে বের করতে সরকারের প্রতি জোর দাবি জানান তারা। এক্ষেত্রে সরকার ব্যর্থ হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। ভারতের বিপক্ষে 7 উইকেটের জয় নিয়ে সেমিতে যাওয়ার উদযাপনটা বোধহয় এখনো চলছে ওয়েস্ট ইন্ডিজ শিবিরে। মুম্বাইয়ে এমন জয়ের পর ড্রেসিং রুম থেকে হোটেলে চলে জয় উৎসব। গানের তালে নাচ, সুর বাজে ক্যারিবীয় ক্যালিপসো। যেন ফাইনালে ওঠার তৃপ্তি পেয়ে বসেছে পুরো দলকে। সাথে যোগ হয়েছে ভারতের মাটিতে ভারতকে হারানোর আনন্দ। চলুন দেখে আসি ক্যারিবীয় উদযাপনের মুহূর্ত। এক যুগ পার হলেও জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি সদস্যদের সবার বিচার না হওয়ায় রাজশাহীর বাগমারায় নির্যাতনের শিকার অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। আর জামিনে এলাকায় থাকা জেএমবি সদস্যরা ভয়ভীতি দেখিয়ে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে এমন অভিযোগও করেছেন কেউ কেউ। তবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বলছে জেএমবি সদস্যদের মনিটরিং এর মধ্যে রাখা হয়েছে। বাগমারা ঘুরে হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে। ছেলে ফিরবে এই আশায় এক যুগ ধরে মুসলিম আলী ও তার সহধর্মিনী পথ চেয়ে আছে। 2004 সালে জেএমবি সদস্যরা রাজশাহীর বাগমারা বাড়ি থেকে শহীদুলকে মারধর করে তুলে নিয়ে যান। আমি বহুত খুঁজেছি, বহুত ধরেছি, কারো কোনো কথা মানিনি, কোনো থানা কোনো আমি মানিনি। খেলে গেছি যাই বাবা আমার তাহলে এই অবস্থা, এরকম মেলা চেষ্টা করছি, কোনো মতেই পাইনি। এই একটাই দুঃখ আমার ভিতরে যে আমার নাশটা দিলে আমি শান্তি পাইনি। এখনো নিখোঁজ অনেকেই। সর্বহারা দমনের নামে বহু নিরীহ মানুষকে প্রকাশ্যে রাজশাহীর বাগমারা, নওগাঁর রানীনগর, আত্রাই ও নলডাঙ্গায় জবাই করে নির্মমভাবে হত্যা করে বাংলা ভাইয়ের সহযোগীরা এক কালো অধ্যায়ের সূচনা করেছিল। পট পরিবর্তন হলে 2007 সালে জেএমবির শীর্ষ নেতাদের অনেকের ফাঁসি ও যাবজ্জীবন কারাদণ্ড হয়। আর জামিনে থাকা অনেকেই এলাকায় সংগঠিত হয়ে বাদীকে ভয়ভীতি দেখিয়ে যাচ্ছে। এই মানুষগুলো এখনো দেখে যেতে চান দোষীদের বিচার। খুব কষ্টে থাকি সব সময়, প্রতিদিনই ওষুধ গ্রহণ করা লাগে, কাজ কাম তো মাঠের কিছু করতে পারি না। এখনো ভয় ভীতি দেখায় যে সামনে যদি কোনো সরকার ক্ষমতায় পরিবর্তন আসে তাহলে তোমাদেরকে সেইভাবে সাইজ করা হবে। এদিকে আইনি জটিলতার কারণে জেএমবির বিরুদ্ধে দায়েরকৃত বাকি মামলাগুলো নিষ্পত্তি হতে সময় বেশি লাগছে বলে জানালেন রাষ্ট্রপক্ষের এই আইনজীবী। সারা বাংলাদেশের জামাত ইসলামের নেতারা জড়িত ছিল রাজশাহীর অনেক মামলাতে। হ্যাঁ, তাদেরকে আবার এই মামলায় সংযুক্ত করে তাদের আদালতে উপস্থাপন করা, এইখানেও বিলম্ব হয়েছিল। এইসব কারণেই কিছু বিলম্ব হয়েছে। আর জামিনে থাকা জেএমবি সদস্যদের ওপর বাড়তি নজরদারি রাখার কথা জানালেন আইন শৃঙ্খলা বাহিনীর এই ঊর্ধ্বতন কর্মকর্তা। কেউ কেউ বলছে যে তারা মাথা টানা দিচ্ছে, আমাদের কাছে এ ধরনের কোনো দৃশ্যমান তথ্য নেই। পুলিশ প্রতিনিয়ত আছে, সেখানে নতুন পুলিশ যাওয়া হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত তৎপর। বাগমারায় জেএমবির অস্তিত্ব জানান দিতে 2004 সালের এদিন পলাশী গ্রামের মুকুলকে প্রকাশ্য দিবালোকে জবাই করে হত্যা করে। এখনো জেএমবির বিরুদ্ধে প্রায় 20টি মামলা বিচারাধীন রয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, বাগমারা, রাজশাহী। দুপুরের সময় আরো থাকছে। আজ শুরু হচ্ছে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট।
অংশ নেওয়ার অনুমতি চেয়ে বাফুফের কাছে শেখ জামালের আবেদন। দুর্ঘটনা এড়ানোর পাশাপাশি ট্রেন চলাচল ঝুঁকিমুক্ত করতে অরক্ষিত লেভেল ক্রসিংগুলো সুরক্ষিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এরই অংশ হিসেবে 4টি প্রকল্পের মাধ্যমে 40 কোটি টাকা ব্যয়ে অন্তত 900 লেভেল ক্রসিং আধুনিকায়ন করা হচ্ছে। কিন্তু অবৈধ লেভেল ক্রসিংগুলো আগের মতোই অরক্ষিত থেকে যাওয়ায় এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। রিপোর্ট কমলদেব। বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের বৈধ লেভেল ক্রসিং এর সংখ্যা 1200-এর বেশি হলো অবৈধ লেভেল ক্রসিং এর সংখ্যা এর চেয়ে কয়েক গুণ বেশি। রেলের 80% দুর্ঘটনার জন্য মূল কারণ হিসেবে দায়ী করা হয় অরক্ষিত এইসব লেভেল ক্রসিংকে। রেলের চলার পথে দুর্ঘটনা এড়ানোর জন্য সড়কপথে যানবাহনগুলোকে আটকে রাখা হয় এসব লেভেল ক্রসিং এ। যেগুলো অরক্ষিত লেভেল ক্রসিং গেট আছে সেগুলোতে ধরেন 90% অ্যাক্সিডেন্ট হচ্ছে। অবৈধ গেটগুলি যখন থাকে তো আমাদের ভালো টেনশন থাকে যে কোনো ট্রাকটুকু উঠাও হঠাৎ করে বন্ধ হয়ে গেল কিনা। চেষ্টা করি তবু কিছু করার থাকে না, এখানে ম্যাক্সিমাম দুর্ঘটনাগুলো ঘটে যায়, গাড়ি দাঁড়ায় গেলে কিছু করার থাকে না আর কি। এই অবস্থায় দুর্ঘটনা রোধে পূর্বাঞ্চলের অন্তত 900 লেভেল ক্রসিংকে আধুনিকায়নের সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। বাংলাদেশ রেলের পূর্বাঞ্চলের প্রায় 8 থেকে 900 লেভেল ক্রসিং গেটকে চিহ্নিত করে এগুলোকে নিয়মানুগ করার ব্যাপারে আমরা ইতিমধ্যে দরপত্র আহ্বান করেছি। চট্টগ্রাম থেকে আখাউড়া পর্যন্ত বৈধ লেভেল ক্রসিং এর সংখ্যা 61টি আর অবৈধ রয়েছে 115টি। একইভাবে লাকসাম চাঁদপুর রুটে বৈধ 12টি এবং অবৈধ রয়েছে 37টি। আর লাকসাম নোয়াখালী রুটে 9টি বৈধ লেভেল ক্রসিং থাকলেও অবৈধ রয়েছে 95টি। নীতিমালা অনুসারে আমরা সেখানে নিয়ম কানুনগুলো বোর্ডে লিখে দিয়েছি এবং সাবধানে পার হওয়ার কি ব্যবস্থা নিতে হবে তা আমাদের উল্লেখ আছে। তা আমরা সব ধরনের ব্যবস্থা নিচ্ছি যাতে করে মানুষ অবৈধভাবে পারাপার না হয়। রেলের কর্মকর্তারা জানিয়েছেন অবৈধ লেভেল ক্রসিংগুলোতে গার্ড নিয়োগ সহ নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট পৌরসভা এবং ইউনিয়ন পরিষদগুলোকে বারবার চিঠি দেওয়া হলো, এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ব্রাহ্মণবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছেন। সকাল 8টার দিকে দুর্গাপুর ইউনিয়নের 2 চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ জানায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। প্রথম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জিয়াউল করিম সাজু জয়ী হওয়ার পর থেকেই দুপক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছিল। এর জের ধরে আজ সকালে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষের সমর্থকরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় আহতদের মধ্যে 10 জনকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কলকাতার গণেশ টকিজ এলাকায় ফ্লাইওভার ধসে পড়ার পর থেকে সেখানে যান চলাচল বন্ধ থাকায় দেখা দিয়েছে জনদুর্ভোগ। আজকের মধ্যেই ওই এলাকার ধ্বংসস্তূপ সরিয়ে যান চলাচলে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার ব্যাপারে আশাবাদী উদ্ধারকারীরা। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 25 জনে। এর মধ্যেই ওই ঘটনায় শুক্রবার কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা হয়েছে। কলকাতায় ফ্লাইওভার ধসের সবশেষ অবস্থা জানতে কথা হয়েছে স্থানীয় প্রতিনিধি সুব্রত আচার্যের সঙ্গে। তিনি আমাদেরকে বিস্তারিত জানিয়েছেন। ভোর নাগাদ কিছুক্ষণের বৃষ্টির কারণে উদ্ধার তৎপরতা 40 মিনিটের মতো বন্ধ থাকার পর গতকাল দুপুরের পর থেকে সেনাবাহিনীর উদ্ধার তৎপরতা কিন্তু এখনো পর্যন্ত চলছে এবং সেনাবাহিনী কর্মকর্তারা যেটা বলছেন, দুটো স্ল্যাবের একটি স্ল্যাব যেটি সবচাইতে বেশি হতাহতের ঘটনার কারণ, সেই স্ল্যাবটির পুরোপুরি সরাতে আজকের দিন সময় লাগবে। এখানে অবশ্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে দুটি স্ল্যাবের একটি এমন একটি অবস্থায় রয়েছে যেখানে ওই স্ল্যাবের আংশিক বাকি উড়ালপুলের সঙ্গে লেগে আছে। সুতরাং সেনাবাহিনীরা এই প্রথম যেটা বেশি ক্ষতিগ্রস্ত, যেটা বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে, সেই স্ল্যাবটিকেই প্রথমে অগ্রাধিকার ভিত্তিতে সরিয়ে ফেলার কাজ করছে এবং সেনাবাহিনী কর্মকর্তারা বলছেন যে বিকেল নাগাদ ওই গণেশ টকিজ ওই গুরুত্বপূর্ণ মোড়টি তাদের যানবাহনের চলাচলের জন্য স্বাভাবিক করে দেওয়া হবে। এখনো সেখানে সেনাবাহিনী এবং রাজ্য সরকারের ডিজাস্টার ম্যানেজমেন্টের সদস্যরা এবং স্থানীয় সাধারণ মানুষ উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। রাজ্য সরকারের তরফে ইতিমধ্যে 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং লালবাজারের তরফ থেকে নির্মাতাকারী সংস্থা IVRCL এর বিরুদ্ধে 2টো মামলা হয়েছে এবং তাদের বেশ কয়েকটি অফিস সিল করে দেওয়া হয়েছে। কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার ঘটনাস্থলে এসে সাংবাদিক এবং আমাদের গণমাধ্যমকে জানান যে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি পদক্ষেপ গ্রহণ করবে।
দেশের ফুটবলের খবর। আজ থেকে শুরু হচ্ছে এই মৌসুমের স্বাধীনতা কাপ। তেমন আটঘাট বেঁধে প্রস্তুতি না নিলেও মাঠে নামার প্রহর গুনছে দেশের ক্লাবগুলো। নানা বিতর্কের মাঝেই দেশি বিদেশি ফুটবলারদের নিয়ে ঘর গুছিয়েছে তারা। স্বাধীনতা কাপকে প্রিমিয়ার লিগের প্রস্তুতির উপযুক্ত মঞ্চ হিসেবেই দেখছেন ক্লাব কর্তারা। তবে স্বাধীনতা কাপে অংশগ্রহণ অনিশ্চিত হলেও মৌসুমের প্রথম টুর্নামেন্টে অংশ নেয়ার অনুমতি চেয়ে গতকাল বাফুফের কাছে আবেদন জানিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবও। আলোচনা আর শঙ্কার মধ্য দিয়েই অবশেষে মাঠে গড়ানোর সময় এলো মৌসুমের প্রথম ফুটবল কার্যক্রম স্বাধীনতা কাপের। নানা টানাপোড়েনে দল গোছানো আর প্রস্তুতি ঠিক মনের মতো না হলেও মাঠে নামার অপেক্ষায় ক্লাবগুলো। শেষ মুহূর্তে বাফুফে টার্ফে গা গরমে নেমেছিল দেশের অন্যতম প্রসিদ্ধ ক্লাব মোহামেডান। 95% নতুন ছেলেপুলে আমার কাছে। খেলার পরে আমি বুঝতে পারবো তাদের কি ধরনের দক্ষতা। এদিকে চুক্তি প্রক্রিয়া জটিলতায় আলোচিত দেশি ফুটবলারদের নিয়ে শেখ জামালের সঙ্গে বড় দ্বৈরথটা চট্টগ্রাম আবাহনীর। তারপরও প্রধান কোচ জোসেফ প্যাভলিকের অধীনে আব্বাস ইনুসা, তারেক আল জানাবিদের মতো বিদেশি খেলোয়াড়দের কাঁধেই আস্থার মশাল তুলে দিয়েছে ক্লাব কর্তারা। অন্যদিকে মান্নাফ রাব্বি, কমল ইমরুলদের সঙ্গে দলের নতুন বিদেশি খেলোয়াড়দের নিয়ে চমক দেখানোর অপেক্ষায় ব্রাদার্স ইউনিয়ন। পাঁচটা ভাইটাল প্লেয়ার আপাতত খেলতে পারতেছে না বিচারাধীন বিষয় বলে, তো স্বাভাবিকভাবে এখানে শক্তি তো একটু হেরফের হবেই। তারপর আমি আশাবাদী সার্বিকভাবে আমার অন্যান্য খেলোয়াড়রাও আছে। 3 জন বিদেশি প্লেয়ার অলরেডি আমরা কনফার্ম করেছি, আডু, ইব্রাহিম, চিগোজি আর হেনরি। স্বাধীনতা কাপ এর মধ্যে শুরু হচ্ছে, সেক্ষেত্রে আমাদের একটা স্কোপও আছে বিদেশি প্লেয়ার দেখার। তবে সবচেয়ে বড় আলোচনার নাম শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আদালতের রুলের পর আলোচিত 8 ফুটবলারকে নিজেদের দাবি করে বাফুফের কাছে স্বাধীনতা কাপে অংশগ্রহণের অনুমতি চেয়েছে আসরের বর্তমান চ্যাম্পিয়নরা। শেখ জামালকে অন্তর্ভুক্ত করে পুনরায় টুর্নামেন্টের সূচি নির্ধারণের দাবিও জানায় ক্লাব কর্তারা। মহামান্য আদালতের নির্দেশের পরে আমরা আমাদের প্লেয়ার ফেরত দেবে, এখন আমরা ফুটবল খেলবো এবং আমরা এই ইন্ডিপেন্ডেন্ট কাপ তো খেলবো। এর পরবর্তী পর্যায়ে যত রকম খেলাধুলা আছে সব খেলাধুলায় অংশগ্রহণ করবেন। হাইকোর্ট রায় দিয়েছে, এই রায় বাদ দিয়ে আমাদেরকে বাদ দিয়ে তারা খেলবে, কি করে খেলবে? বর্তমানে দেশের ফুটবলীয় পরিবেশ বেশ ঘোলাটে। তবুও স্বাধীনতা কাপের মধ্য দিয়ে মৌসুম শুরু হচ্ছে। এটি যেন হতাশায় ডুবে থাকা ফুটবল পাড়ায় নিয়ে এলো প্রাণের সঞ্চালন। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সরকারি নিষেধাজ্ঞার পরও হাজারীবাগ ট্যানারিতে ঢুকছে কাঁচা চামড়া। মন্ত্রণালয়ের নির্দেশনা কার্যকরে তৎপর প্রশাসন। নির্বাচনী সহিংসতায় ভোট দেওয়ার উৎসাহ হারাবে জনগণ, মত বিশেষজ্ঞদের। দায় নিতে হবে সরকার ও নির্বাচন কমিশনকেই, সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার তাগিদ। রিজার্ভ চুরির ঘটনায় এবার মুখ খুললেন শ্রীলঙ্কান ফাউন্ডেশন শালিকার প্রধান। জানালেন নিজের দুটি অ্যাকাউন্টে ঢোকে $2 কোটি। দেশের 3 বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং এর কাজ যৌথভাবে পরিচালনা করবে বাংলাদেশ বিমান। স্বার্থ রক্ষা ছাড়া সিদ্ধান্ত মানব না, হুঁশিয়ারি শ্রমিক নেতাদের। এবং কলকাতায় ফ্লাইওভার ধসের ঘটনায় মামলা, নিহতের সংখ্যা বেড়ে 25, ধ্বংসস্তূপের নিচে আরো কোনো প্রাণের অস্তিত্ব নেই, জানালো উদ্ধারকর্মীরা। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।